আসসালামু আলাইকুম। কেমন আছেন বাবা আপনারা? আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমরা অধ্যায় ৫-এর পার্ট ২.১ এবং ২.২ পড়াবো। এর আগে একটা কথা বলে রাখছি বাবা, আমাদের যেহেতু সময়ের স্বল্পতার কারণে আমাদের যেহেতু পরীক্ষা ১৯শে জুন, আমরা সবগুলো চ্যাপ্টার হয়তো পড়তে পারবো না। আমাদের মোট ৫টা চ্যাপ্টার, তাই না বাবা, অধ্যায়। তাহলে আমরা অধ্যায় ১, অধ্যায় ৩, অধ্যায় ৫, অধ্যায় ৫ এবং অধ্যায় ৬ আমরা এই ৪টা অধ্যায় পড়াবো, কিন্তু অধ্যায় ১২ অধ্যায় আমরা পড়াবো না। তাহলে কি কোন অধ্যায় বাবা? অধ্যায় ১, অধ্যায় ৩, অধ্যায় ৫, অধ্যায় ৬, ১২ অধ্যায় আমরা পড়াবো না। এই ৪টা অধ্যায়ের মধ্যে থেকে আমাদের পরীক্ষা হবে। এই ৪টা অধ্যায় আপনারা ভালো করে পড়বেন। আমরা ৫ অধ্যায় পড়াচ্ছি, ৬ অধ্যায় পড়ালে আমাদের শেষ। যেহেতু আমাদের সময় নেই, আমরা সিলেবাস শেষ করতে পারবো না, ঠিক আছে? আপনারা এই ৪টা অধ্যায় খুব সুন্দর করে পড়ে ফেলবেন। এই ৪টা অধ্যায় থেকে আমরা প্রশ্ন করবো, ৪টা অধ্যায় আপনারা পড়ে পরীক্ষা দিবেন, ঠিক আছে? এবার আমরা আসি, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পার্ট ২.১ বাংলাদেশের সুনাগরিকতার প্রতিবন্ধকতা, আর পার্ট ২.২ সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়। এখন দেখেন, সুনাগরিকের প্রতিবন্ধকতা অর্থাৎ কি? বাধা বা অন্তরায়, যেটা বাধা সৃষ্টি করে এটা। তাহলে আমরা দেখেন, সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতা। আমাদের এই সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন অনেক প্রতিবন্ধকতা, অনেক বাধা রয়েছে। তার কারণ সুনাগরিকের গুণগুলো পরিবার, সমাজ এবং রাষ্ট্রের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। ও সুনাগরিকের প্রতিবন্ধকতা কী কী দ্বারা প্রভাবিত হয়? পরিবার, সমাজ এবং রাষ্ট্রের পরিবেশ দ্বারা। আমাদের সমাজে রয়েছে নানা রকমের কি আর্থসামাজিক এবং রাজনৈতিক সমস্যা। আমাদের সমাজে রয়েছে নানা রকমের আর্থসামাজিক এবং রাজনৈতিক সমস্যা। এগুলি বাংলাদেশের সুনাগরিক হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা হিসেবে কাজ করে থাকে। এবার আপনারা বইটার সামনে নেন, দেখেন আমরা এই প্রতিবন্ধকতাগুলো পড়বো। প্রতিবন্ধকতা বা বাধাগুলো দেখেন। নির্লিপ্ততা প্রথমে আমরা সবগুলো পয়েন্ট লিখিনি, আজকে আরো 3টা পয়েন্ট আছে, পরে লিখতেছি। নির্লিপ্ততা অর্থ কি? উদাসীনতা। সুনাগরিকের কাজের প্রতি নাগরিকদের এ ধরনের উদাসীনতাকে কি বলে? নির্লিপ্ততা। বিভিন্ন কারণে নির্লিপ্ততা তৈরি হয় বাংলাদেশ, আমাদের বিভিন্ন কারণে এই নির্লিপ্ততা তৈরি হয়। কি কি? নিরক্ষরতা, উপযুক্ত শিক্ষার অভাব, অলসতা, দারিদ্র্য এবং কাজে অনীহা। যে দেখেন, আমাদের বাংলাদেশের মানুষরা খুবই অলস। আমরা অলসতার জন্য আমরা কিন্তু উন্নতি করতে পারি না। আমাদের দেশ একটা উন্নয়নশীল দেশ। আমরা বিভিন্ন উন্নত দেশগুলোর দিকে তাকাই, দেখেন, আর তাদের সঙ্গে আমাদের তুলনা করেন, আমাদের দেশের লোকেরা খুবই অলস। এই অলস জীবনযাপনের জন্য আমাদের দেশটা উন্নতি করতে পারে না। তাহলে নির্লিপ্ততা হচ্ছে নাগরিকদের কাজের প্রতি উদাসীনতা। আর এই নির্লিপ্ততা এখানে আপনারা দাগাবেন, নির্লিপ্ততা কি আমি বললাম। আর বিভিন্ন কী কী কারণে নির্লিপ্ততা তৈরি হয়? নিরক্ষরতা, উপযুক্ত শিক্ষার অভাব, অলসতা, দারিদ্র্য, কাজে অনীহা। আমাদের দেশের নাগরিকদের মধ্যে এই ধরনের নির্লিপ্ততা তৈরি হয়, এই ধরনের নির্লিপ্ততা লক্ষ্য করা যায়। তবে যে আমরা তো দেখতেছি নিরক্ষরতা, শিক্ষার অভাব আছে, অলসতা আছে, দারিদ্র্য আছে, কাজের অনীহা আমরা তো দেখতেই পাচ্ছি। এর ফলে রাষ্ট্রের সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন কাজে এরা কী করে? অংশগ্রহণ করতে পারে না। এই ধরনের অলসতা লোকগুলো, এই নির্লিপ্ততা ধরনের লোকগুলো আমাদের বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক কাজে এরা কোনো বিরাট ভূমিকা পালন করতে পারে না, রাখতে পারে না। এমনকি নাগরিক হিসেবে দায়িত্ব কর্তব্য তারা পালন করতে পারে না। এর নির্লিপ্ততা চলে গেলে হলো ব্যক্তি স্বার্থপরতা, ব্যক্তি স্বার্থপরায়ণতা। স্বার্থপর লোক খুবই খারাপ। স্বার্থপর লোকরা কী করে? এরা নিজের স্বার্থকে বড় করে দেখে, দলের স্বার্থ চেয়ে নিজের স্বার্থটাকে বড় করে দেখে। এটাও একটা সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে একটা বড় অন্তরায়, বাধা বা প্রতিবন্ধকতা, একই কথা। দেখেন, ব্যক্তি কী করে? নিজের স্বার্থকে, এই ধরনের ব্যক্তিরা নিজের স্বার্থকে দেশের স্বার্থের চেয়ে বড় করে দেখে। ফলে তারা সহজেই তাদের মধ্যে দুর্নীতি, স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব করে থাকে। এরা সহজে এই ধরনের স্বার্থপর লোকেরা কী করে থাকে? দুর্নীতি স্বার্থপর লোকেরা, এটা আপনারা মনে রাখবেন। এই ধরনের স্বার্থপর লোকেরা কী করে? দুর্নীতি, স্বজনপ্রীতি এবং পক্ষপাতিত্ব করে থাকে। এক পক্ষে কাজ করে থাকে, পক্ষপাতিত্ব করে থাকে। কী করে? এই ধরনের স্বার্থপর লোকরা কী করে? সহজেই তারা, এটা আপনারা দাগাবেন লাইনটা, যে এই ব্যক্তি কী করে? নিজের স্বার্থকে দেশের স্বার্থের চেয়ে বড় করে দেখে, এবং এই সমস্ত নাগরিকরা কী করে? দুর্নীতি, স্বজনপ্রীতি এবং পক্ষপাতিত্ব করে থাকে এই ধরনের স্বার্থপর লোকেরা। এই কারণে তারা এই সময় অনেক সময় তারা কী করে? যোগ্য লোককে ভোট না দিয়ে এই ধরনের স্বার্থ ব্যক্তিরা কী করে? দলীয় এবং ব্যক্তিগত স্বার্থ বিবেচনা করে ভোট দেয়। ভোট না দিয়ে দলীয় এবং ব্যক্তিগত স্বার্থ বিবেচনা করে ভোট দেয়। তারা কী করে? এই ধরনের লোকেরা কী করে?
যোগ্য লোককে ভোট না দিয়ে তারা কি করে নিজ দলের লোককে এবং ব্যক্তিগত স্বার্থ যেন হাসিল হয় এই ধরনের লোকদেরকে তারা ভোট দিয়ে থাকে। উপযুক্ত প্রার্থী বাদ দিয়ে তারা আত্মীয় বা পরিজনদেরকে কী করে চাকরি দেয়। এই ধরনের লোকেরা কী করে উপযুক্ত লোককে বাদ দিয়ে তারা কী করে নিজের দলের এবং আত্মীয় পরিজনদেরকে তারা কী করে চাকরি দেয়। এই ধরনের স্বার্থপর ব্যক্তিরা যা সুনাগরিকতা প্রতিবন্ধকতার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করে। এলো ব্যক্তির স্বার্থপরতা চলে গেল। দলীয় মনোভাব দেখেন এটা একটা সুনাগরিকের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। দলীয় মনোভাব এই ধরনের শাসন ব্যবস্থায় দলীয় মনোভাব কাজ করে। গণতন্ত্র আমাদেরকে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। ভিন্ন মতের প্রতি গণতন্ত্র কিন্তু আমাদের ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। কিন্তু তারা কী করে নিজ দলের প্রতি শ্রদ্ধাশীল হয়, নিজ দলের প্রতি একরকম থাকে এবং বিরোধী দলের লোকদের প্রতি অন্যরকম মনোভাব আচরণ করে, যা সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে দলীয় মনোভাব হিসেবে একটি ব্যক্তির অন্তরে হিসেবে কাজ করে থাকে। অজ্ঞতা এবং নিরক্ষরতা। অজ্ঞ এবং নিরক্ষর লোক অনেক কিছু জানতে এবং বুঝতে পারে না। আমাদের এই ধরনের অজ্ঞ লোক এবং নিরক্ষর লোক বাংলাদেশে আমাদের যে প্রায় 1/3 লোক নিরক্ষর। 1/3 লোক আমাদের দেশে 1/3 লোক কী হচ্ছে, এরা কী করে নাগরিক নিরক্ষর। যারা কী করে এটা আপনারা দাগাবেন এই লাইনটা, আমাদের জ্ঞানমূলকে থাকতে পারে নদীর থেকে। আমাদের দেশে প্রায় 1/3 লোক কি নিরক্ষর, যারা লেখাপড়া জানেন, আবার অনেকে আবার অল্প শিক্ষক, যারা লেখাপড়া জানেন আবার অনেকে স্বল্প শিক্ষিত, মানে যারা শুধু সাইন করতে পারে, নিজের দামটা শুধু লিখতে পারে। তারা কী করে রাষ্ট্রের প্রয়োজনীয় ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। এই ধরনের নিরক্ষর এবং অজ্ঞ লোকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। এমনকি রাষ্ট্রের দেওয়ার দায়িত্বগুলো তারা সঠিকভাবে পালন করতে পারে না। এই ধরনের অজ্ঞতা এবং নিরক্ষর লোক। ফলে কী করে নাগরিকদের কী করতে হবে, বিপুল সংখ্যক নাগরিকদেরকে আমাদের কী করতে হবে, সুনাগরিক গড়ে তুলতে, তাদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং নিরক্ষরতা থেকে মুক্ত হতে হবে। ঠিক আছে বাবা? তাহলে আমাদের দেশে কত অংশ লোক নিরক্ষর? মোট জনসংখ্যার 1/3 আমাদের মোট, যারা লেখাপড়া জানেন তারা আবার স্বল্প শিক্ষিত। ধর্মান্ধতা মানে ধর্মের প্রতি অন্ধ। এই ধরনের লোক আমাদের আরেকটি সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে আরেকটা প্রতিবন্ধকতা কাজ করে। কি ধর্মান্ধতা মানে কি? ধর্মের প্রতি অন্ধ। তারা কি করে? ধর্মের প্রতি অন্ধ, নিজ ধর্মের প্রতি অন্ধ। তারা কি করে? এই ধরনের লোকরা ধর্মান্ধতা পরে তারা কি করে? তারা এক ধর্মান্ধ ব্যক্তি অন্য ধর্মের প্রতি বিদ্বেষী করে তোলে। তারা এই ধর্মান্ধ ব্যক্তিটা অন্য ধর্মের প্রতি তারা বিদ্বেষী মনোভাব আসে। তারা কি করে? বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে বিভেদ এবং তাদের বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে তারা কি করে? ধর্মান্ধ ব্যক্তির বিভেদ এবং সংঘাত সৃষ্টি হয়। ফলে দেশের উন্নতি এবং প্রগতিতে তারা বিনষ্ট করে এই ধরনের ধর্মান্ধ লোকটা। তারপরে আমরা কি যাব দেখেন এবার দাম্ভিকতা মানে অহংকার পতনের মূল। দাম্ভিকতা অর্থ হলো অহংকার। দাম্ভিকতা এই দাম্ভিকতার লোকরা কি? এক ধরনের অহংকার। এই দাম্ভিকতা একটা চরিত্রের নেতিবাচক বৈশিষ্ট্য। এর ফলে ব্যক্তি নিজেকে অন্যের অন্যের চেয়ে বড় মনে করে। এই দাম্ভিকতার লোকরা কি করে? নিজেকে অন্যের চেয়ে বড় মনে করে এবং অন্যের মতামতকে তারা এই ধরনের দাম্ভিকতার লোকরা কি করে? অন্যের মতামতকে উপর গুরুত্ব দেয় না, নিজের মতামতটাই বড় মনে করে এবং নিজের মতামতটাকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এর ফলে এটা সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে কাজ করে। তাহলে কি দাম্ভিকতা আমাদের একটা নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য, এটা অবশ্যই ইতিবাচক না। এরা হলো নাবাচক, কারণ এরা নিজেকে খুব অহংকারী, নিজেকে খুব বড় মনে করে, নিজের মতামতটাকে বেশি গুরুত্ব দেয়, অন্য মতামতটাকে প্রাধান্য দেয় না, নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দিতে চেষ্টা করে। তারপরে তারা যা একটি সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে কাজ করে। এবার হলো সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতা দেখেন এ ধরনের লোক এরা কি করে? সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য থেকে সাম্প্রদায়িকতার মনোভাব তৈরি হয়। সংখ্যাগরিষ্ঠ অনেক মানুষের মন থেকে ধর্মের এই আধিপত্য থেকে কি সাম্প্রদায়িকতা তৈরি হয়। সংখ্যাগরিষ্ঠ লোকদের মধ্যে থেকে এই মনোভাব তৈরি হতে পারে যদি তারা ধর্মকে অন্য ধর্মের চেয়ে একমাত্র সত্য হিসেবে বিশ্বাস করে। এই সংখ্যালঘিষ্ঠ মনোভাব থেকে এই সাম্প্রদায়িক মনোভাবটা তৈরি হতে পারে যদি তারা কি করে? তারা অন্য ধর্মের চেয়ে একমাত্র নিজেকে এই মনোভাব থেকে, যদি তারা নিজের ধর্মকে, তাদের ধর্মকে অন্যান্য ধর্ম চেয়ে একমাত্র তারা মনে করে যে আমাদের ধর্মটাই সেরা, আমাদের ধর্মটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, এগুলি মনোভাব করে এরা সত্য মনে করে পরে এই ধরনের সাম্প্রদায়িকতা মনোভাব তৈরি হল, যা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ এবং অশান্তি বিরাজ করে। এই সাম্প্রদায়িকতা মনোভাবের জন্য বিভিন্ন ধর্মের মধ্যে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ এবং অশান্তি সৃষ্টি করে। অর্থনৈতিক অনগ্রসরতা দেখেন অর্থনৈতিক অনগ্রসরতা
অনগ্রসরতা, অর্থনৈতিক অনগ্রসরতা। দেখেন এটু আরেকটি সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে একটি বড় বাধা। বাংলাদেশ একটি উন্নয়নশীল, এর আগে বলেছি আমাদের বাংলাদেশ একটি উন্নয়নশীল। এদেশে 50% লোক দারিদ্র সীমার নিচে বাস করে। কত ভাগ লোক? 50%। বাবা এটা আপনারা দাগিয়ে নেন এই লাইনটা। এদেশের 50% লোক, 50% লোক দারিদ্র সীমার নিচে, দারিদ্র সীমার নিচে বাস করে আমাদের দেশে। এটা দাগে নেবেন আপনার এই লাইনটা। এদেশের 50% লোক দারিদ্র সীমার নিচে বাস করে। দারিদ্রতার কারণে আমাদের দেশে প্রায় 1/3 লোক লিখতেও পড়তেও পারে না। এই দারিদ্রতার কারণে 50% লোক দারিদ্র সীমার নিচে বাস করার জন্য আমাদের দেশের 1/3 লোক তারা কী করে? 1/3 লোক তারা কী করে? লিখতেও পারে না, পড়তেও পারে না। 1/3 লোক তারা কী করে? লেখাপড়া করতে পারে না। ফলে তাদের বুদ্ধিমত্তার যথাযথ বিকাশ হয় না। তারা যেহেতু লিখতেও পারে না, পড়তে পারে না, তাদের বুদ্ধিমত্তা কীভাবে বিকাশ হবে? বুদ্ধি তাদের এভাবে থাকে। যেহেতু 50% লোক দারিদ্র সীমার নিচে বাস করে এবং 1/3 লোক নিরক্ষর, লিখতেও পারে না, পড়তেও পারে না, যেহেতু তাদের বুদ্ধিরও বিকাশ হয় না যথাযথ। তাই বিবেকও সঠিকভাবে তারা কাজ করতে পারে এবং বিবেকও সঠিকভাবে তারা যা সুনাগরিকতা অর্জনের প্রতি একটি অন্যতম বাধা হিসাবে কাজ করে থাকে। তারা তাদের বিবেকটাও সঠিকভাবে কাজ করে না। এইগুলো আমাদের সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা। আবারও বলছি প্রতিবন্ধকতাগুলো কী কী? আমাদের প্রতিবন্ধকতাগুলো দেখেন: নির্লিপ্ততা, ব্যক্তি স্বার্থপরায়ণতা, দলীয় মনোভাব, অজ্ঞতা, নিরক্ষরতা, ধর্মান্ধতা, দাম্ভিকতা, সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক অনগ্রসরতা। এই হলো আমাদের সুনাগরিকতার প্রতিবন্ধকতা। এবার এই প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়গুলো আমাদের আমরা যে প্রতিবন্ধকতাগুলো পড়লাম, বাধাগুলো, এর পজিটিভগুলো করলে আমরা প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়গুলো, পজিটিভ আলোচনা করলে এই দূরীকরণের উপায়গুলো আমরা পেয়ে যাব। এগুলো দূরীকরণের উপায়। আমরা প্রতিবন্ধকতা পড়লাম। এবার এই প্রতিবন্ধকতার বাধাগুলো কীভাবে দূর করা যায় দেখেন। আপনারা বইটার সামনে রাখেন। আপনাদের এখানে 6টা পয়েন্ট আছে, আমরা সবগুলো মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? দেখেন প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়। 1 নম্বর পয়েন্ট দেখেন: উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। আমাদের ওই যে দেশপ্রেমে নিজের স্বার্থকে বড় স্বার্থ করে যে দেখে, নিজের স্বার্থকে দেশের স্বার্থ চেয়ে বড় করে দেখে, এজন্য আমাদের উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। সব ধরনের অলসতা ও নির্লিপ্ততা পরিহার করে দেশ গঠনে অংশগ্রহণ করতে হবে। আমাদের সব ধরনের নির্লিপ্ততা, ওই যে অলসতা, নির্লিপ্ততা, আমরা 1 নম্বর পয়েন্ট, এগুলি সব দূর করে দেশ গঠনে অংশগ্রহণ করতে হবে। এর 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো ব্যক্তির চেয়ে দেশকে বড় মনে করে ব্যক্তিগত স্বার্থ পরিহার করতে হবে, মানে ত্যাগ করতে হবে। দেশে কী করে? 2 নম্বর পয়েন্ট, ব্যক্তির চেয়ে দেশকে বড় মনে করতে হবে। যে ব্যক্তি বড় না, দেশ বড়। আমরা ব্যক্তির দিকে চাই, নিজের আত্মীয়, নিজের পরিচিত জনকে ভোট না দিয়ে নিজের পরিজনকে, নিজের পরিচিত জনকে বড় মনে না করে, ব্যক্তির স্বার্থকে বড় মনে না করে, নিজের স্বার্থকে বড় মনে করে ব্যক্তিগত স্বার্থ পরিহার করতে হবে। আমাকে দেশের স্বার্থকেই বড় করে দেখতে হবে। এই 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট দেখেন: দলীয় মনোভাব পরিত্যাগ করে সার্বজনীন মনোভাব পোষণ করতে হবে। এই যে আমাদের দলীয় মনোভাব পড়ে এসেছি আমরা, দলীয় মনোভাব কী করতে হবে? দলীয় মনোভাবটাকে আমরা কী করতে হবে? পরিত্যাগ করে সার্বজনীন, সবার জন্য যে মনোভাব গ্রহণযোগ্য, সেটাকে মনোভাব পোষণ করতে হবে। 3 নম্বর চলে গেল। 4 নম্বর হলো শুধু ধর্মবর্ণ, গোষ্ঠী ইত্যাদি ভেদে মানুষকে পৃথক না করে সকলের প্রতি সম আচরণের মনোভাব জাগ্রত করতে হবে। শুধু ধর্মবর্ণ সবাইকে ভেদে মানুষকে পৃথক করবো না। আমরা ধর্মবর্ণ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো আমরাই করবো না, আলাদা করে দেখবো না। সবাইকে এক পর্যায়ে দেখতে হবে, সকলের প্রতি একই আচরণ করতে হবে, সম আচরণে জাগ্রত করতে হবে। এই 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর, দাম্ভিকতা পরিহার করে সকলের জন্য কল্যাণকর মতামতের উপরে গুরুত্ব প্রদান করতে হবে। দাম্ভিকতা মানে কি? অহংকার পরিত্যাগ করতে হবে। অহংকার থাকলে সে কখনো কোনো কাজ করতে পারে না, কারণ অহংকার পতনের মূল। এটা সবসময় মনে রাখতে হবে। অহংকারটা পরিত্যাগ করে সকলের জন্য কল্যাণ, সকলের জন্য যেটা ভালো হবে, সকলের জন্য যেটা মঙ্গল হবে, সেটার প্রতি মতামতের উপর গুরুত্ব প্রদান করতে হবে। একজন মানুষও যদি অকল্যাণকর মতামত প্রদান করে, সংখ্যাগরিষ্ঠতার জোরে তার মতামতকে স্তব্ধ করা যাবে না। এটা সংখ্যাগরিষ্ঠতার জোরে তার মতামতকে স্তব্ধ করা যাবে না। 6 নম্বর দেখেন: অর্থনৈতিক অনগ্রসরতা। আমরা অর্থনৈতিক অনগ্রসরতা পড়েছি না? অর্থনৈতিক অনগ্রসরতা দূর করে সকলের জন্য সমমর্যাদাপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে। মানে আমাদের অনগ্রসরতা দূর করে সকলের জন্য সমান মর্যাদাপূর্ণ, সকলের জন্য গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টি করতে হবে। এই হলো আমাদের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়ের 6টা পয়েন্ট। 6টা পয়েন্টে আমরা কী করব? পড়ে ফেলবো, মুখস্থ করে ফেলবো। আমাদের যদি আসে থেকে প্রয়োগমূলক যদি থাকে যে এর আলোকে, পাঠ্যক্রমের আলোকে সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণ উপায়গুলো
লিখেন, তখন আপনারা এই 6টা পয়েন্ট লিখবেন। পয়েন্টগুলো সোজা আছে। তারপরে সে লাস্টে বলবেন পরিশেষে পরিশেষে আমরা বলতে পারি সুশিক্ষা ও স্বশিক্ষায় শিক্ষিত নাগরিক সকল ধর্মের প্রতিবন্ধকতা দূর করতে সক্ষম হবে। সুশিক্ষা যারা শিক্ষিত হবে, স্বশিক্ষা যারা শিক্ষিত হবে, এই ধরনের নাগরিক সকল ধরনের প্রতিবন্ধকতা দূর করতে সম্ভব হবে। এই হলো আমাদের সুনাগরিকের প্রতিবন্ধকতা এবং সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায় আমরা পড়ে ফেললাম বাবা। আগামী ক্লাসে আমরা পার্ট 3 এবং পার্ট 4 পড়িয়ে সৃজনশীলটা পড়ে ফেলবো, কারণ আমাদের সময় নেই। আমাদের আরও একটা চ্যাপ্টার পুরো আছে, 6ষ্ঠ অধ্যায়। আমরা 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত পড়বো। আগে বলেছি আমরা 12 অধ্যায় পড়বো না, আমরা 4টা অধ্যায়ের উপর পড়বো। 4টা অধ্যায়ের উপর আপনাদের পরীক্ষা হবে, খুব সুন্দর করে আপনারা পড়ে ফেলবেন। এই আশা রেখে আমি আমার পাঠদান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।